ওয়েলকাম টু নিমি ফাইন্যান্সিয়ালস। আমি মারুফ বলছি। তো আজকে আমি ইনভেস্টমেন্টের অংশ নিয়ে বলবো। সো লেটস রক। ইনভেস্ট করবো, তা আমার কী কী জিনিস কীভাবে আমি ইনভেস্ট করতে পারবো বা আমার অপশনগুলো কী কী। তো এখানে আমি সাধারণত দুটো অপশন দিয়ে রাখছি। একটা হচ্ছে যে এখানে যদি দেখুন, একটা হচ্ছে যে ইটিএফ, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, রাইট? তো মিউচুয়াল ফান্ডটা অনেকটা দাঁড়াচ্ছে যে কী কী কতগুলি জিনিসের সমন্বয়ে, রাইট? এটা হচ্ছে বন্ড আছে এর মধ্যে, এটার মধ্যে স্টকস আছে, মানি মার্কেট ফান্ডস আছে, পাশাপাশি আরেকটা আছে ইন্ডেক্স ফান্ড। তো বন্ড, এখন এগুলো জিনিস সাধারণত যদি আমি বলি, তো বন্ড বললে অবভিয়াসলি এটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডস, যেখানে গভর্নমেন্ট প্রত্যেক বছর কিছু রিলিজ করে, যেটা আপনার ইন্টারেস্টের বিনিময়ে মার্কেট থেকে টাকা তোলার জন্য। আপনি যারা বাংলাদেশে তারা ভালোই জানেন যে গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে লোন নেয়, রাইট? সরকার হয়ে মানুষের কাছে লোন দেয়, তখন তারা কি ছাড়ে, তারা একটা বন্ড থাকে, এই বন্ডগুলিকে ট্রেজারি বন্ড বলে আর কি। যে এই বন্ডগুলি নিলে, যেমন আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সঞ্চয়পত্র, রাইট? সঞ্চয়পত্র কিন্তু এক ধরনের আপনার বন্ড, যে আপনি এটা ইনভেস্ট করতেছেন বা টাকা দিচ্ছেন, গভর্নমেন্ট এটার বিনিময়ে এই অংশটা আপনাকে রিটার্ন করবে। পাশাপাশি অবভিয়াসলি গভর্নমেন্ট কিছু বেনিফিট দিচ্ছে আপনাকে, যেহেতু সাধারণ মানুষ হিসাবের জন্য। আর স্টকস, অবভিয়াসলি স্টকস মার্কেট নিয়ে যখন আমরা কথা বলি, তা নর্মাল স্টকস বলতে যে কোনো কোম্পানির স্টকস কেনাকে বোঝাচ্ছে। যেমন আমি যদি ধরি অ্যাপেল স্টকস আছে, ফেসবুক আছে, গুগল আছে, রাইট? তো এইগুলি হলো আমাদের স্টকস। মানি মার্কেট ফান্ডসটা হলো যে অনেকটা আমি এটা জিনিসটা যে আমি খুবই কোথায় ইনভেস্ট করে রাখছি বা কোথায় টাকাটা রাখছি, যেটা আমার খুবই দ্রুত ক্যাশ করা যায়, খুবই লিকুইড মানি বলা যায় আর কি, কিন্তু আপনি কিছুটা রিটার্ন পাবেন। তো ধরুন আপনি আরএসপিতে কিছুটা টাকা রাখছেন, যে আমি জানি না, কিন্তু আমার উদ্দেশ্যে যে আমি খুব দ্রুত টাকাটা আমার বাড়ির জন্য বা অন্য কোথাও খরচ করব, যে কারণ যে আমার ধরুন আমি বাড়িতে এক মাসের মধ্যে আমি চাচ্ছি হয়ে যাবে বা 3 মাসের মধ্যে হয়ে যাবে, তো আমি দ্রুত লিকুইডিটি করার জন্য সবচেয়ে বেস্ট অপশনের জন্য হিসেবে আমরা এই মার্কেটে টাকাটা রাখতে পারি বা পার্ক করে রাখতে বলা যায় আর কি। সো আরেকটা হলো ইন্ডেক্স ফান্ড, যেটা আমি বলেছিলাম যে আমি ব্যাক করবো। তো ইন্ডেক্স ফান্ডটা হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে গেছিলাম, টিডি ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ড। তো ইন্ডেক্স ফান্ডটা হচ্ছে যে কোনো স্টক মার্কেটে যদি আপনি দেখুন, অনেকগুলি ফান্ড তৈরি করা হয়, বিভিন্ন কোম্পানি তৈরি করেছে। সবচেয়ে ভালো যদি হয় ইউএসের, যেমন নাসডেক আছে, S&P 500 যেটা সবচেয়ে ফেমাস, আপনার শুনবেন হয়তো, শুনে থাকবেন। তারপরে ক্যানাডাতে আছে বিভিন্ন ধরনের, যেমন আমি এখানে লিখেছি থ্রি ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ড, এটা থ্রি ম্যানেজ করে। আবার আমাদের টরন্টো স্টক এক্সচেঞ্জ, ওদের কিছু নিজস্ব ওদের এখানেও কিছু ফান্ড থাকবে। তারপরে এই ইউকেতে যদি ধরেন, তারপরে এফএসটিএসি একটা আছে, তারপরে তো জাপানে আছে নিকি নামে একটা। তো এরকমগুলি যে কিছু ফান্ড আছে, তো ওরা যদি এক্সাম্পল সেটা S&P 500, ওরা 500টা বড় বড় কোম্পানির মিলে একটা ফান্ড তৈরি করেছে, ইন্ডেক্স ফান্ড, যেখানে 500টা কোম্পানি আছে। সো আমি যদি একটা ইন্ডেক্স কিনি S&P 500, দ্যাট মিনস আমি ওই 500টা কোম্পানিরও আমার স্টক কিনা হয়ে যাচ্ছে আর কি। তো এটা হলো আসছে ইন্ডেক্স ফান্ডের মধ্যে অংশ হিসাবে আর কি। তো এটা, আর এখন যদি আমি এই সাইটটাতে চাই, ইটিএফ, ইটিএফ হলো এক্সচেঞ্জ, যেটা ফুল ফর্মটা আছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আর কি। যদি ইনভেস্ট করতে চাই, সবার আগে তো অবশ্যই আমার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যেয়ে আমাকে বলতে হবে যে আমি একটা আরএসপির অ্যাকাউন্ট খুলবো, রাইট? আরএসপি অ্যাকাউন্ট খুলবো, রাইট? এখন ইনভেস্টমেন্ট যদি করতে যাই, তো ধরুন আমি গেলাম নিয়মি ফাইন্যান্সিয়াল ব্যাংকে, রাইট? আমি অনেক ধনী হয়ে গেছি, আমার একটা ব্যাংক আছে, রাইট? সো আমি যদি নিয়মি ফাইন্যান্সিয়াল ব্যাংকে গেলাম, আমাকে গিয়ে বললাম যে আচ্ছা আমি একটা আরএসপি অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে আরএসপি অ্যাকাউন্ট খুললাম, কিন্তু যদি আমি ইনভেস্ট করতে যাই, স্টক হোক, স্টক এবং যদি ইটিএফ হয়, তাহলে আমার একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট লাগবে, রাইট? তো আমি ওদেরকে গিয়ে বলবো যে আমাকে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট
খুলে দাও। ঠিক আছে, তো ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার পরে তাহলেই আমি আমার মন মতো তাহলে ইনভেস্টমেন্ট করতে পারবো। তো এখন দুটো অপশন গেল, তো দুটো অপশনের মধ্যে আর কীভাবে আরও ভাগ করে কীভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সেটার দিকে যাচ্ছি। তো প্রথম যেটা 1 নাম্বারটা হচ্ছে পার্থ, যেটা আমি বললাম যে মানি মার্কেট খুবই খুবই একটা ভালো এক্সাম্পল হলো মানি মার্কেট, রাইট? আমি টাকাটা ওইখানে রাখলাম, এটা একটা ফান্ডের মতোই অনেক, এবং সাধারণত মানি মার্কেট সাধারণত অনেকটা আপনার কারেন্সি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, কারেন্সির মতো বাজেট করা যেটা আমি খুব দ্রুত টাকাটা ক্যাশ করতে পারবো। এবং আরেকটা হতে পারে যে আমি পার্ক করে রাখলাম টাকাটা, এবং ব্যাংক আমাকে এই আরএসপি অ্যাকাউন্টে এগেনস্টে আমাকে সে 1% ইন্টারেস্ট দিচ্ছে, রাইট? সো এটা হলো আমার বেসিক ইনভেস্টমেন্টের মধ্যে দাঁড়াচ্ছে। এবং সেকেন্ডটা দাঁড়াচ্ছে আমার প্রোডাক্টের উপর, রাইট? তো আপনি যখন ব্যাংকে যখনই যাবেন, আমি বলবেন যে আমার কিছু টাকা আছে, আমি কিছু ইনভেস্ট করে যাই, কিছু সবার আগেই ওরা ওদের নিজস্ব প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে বলবে এবং উদ্যত হয়ে যাবে আর কি। তো এখানে এক্সাম্পল হয়েছে যে আমি নিউমি ফাইন্যান্সিয়াল ব্যাংকে গেলাম, ওরা বললো যে ঠিক আছে তুমি এই প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করতে পারো। এর 1 নাম্বার প্রোডাক্টটা দাঁড়াচ্ছে হচ্ছে জিআইসি, রাইট? জিআইসি যে আমরা জানি এটা খুবই সিম্পল, এবং ডিপেন্ড করে জিআইসি কী ধরনের জিআইসি সেটার উপরে আমরা আমাদের ইন্টারেস্টটা হয়ে থাকে। যেমন জিআইসি যদি আমি থাকে যেটা ওপেন, রাইট, যে আমি যে কোনো সময় ক্যাশ করতে পারবো, তাহলে আমার ইন্টারেস্ট রেট খুবই লো হবে। আবার আমি যদি চাই যে 1 ইয়ার 2 ইয়ার, তাহলে আমার ইন্টারেস্ট রেটটা খুবই হাই হবে। তো জিআইসি খুবই সেফ এবং খুবই যেহেতু যত সেফ হবে তত লেস আর্নিং হবে বা রিটার্ন হবে আর কি, রাইট? এবং সেকেন্ডটা যাচ্ছি যে ইনভেস্টে ওরা আমার ব্যাংক বলবে, নিউমি ফাইন্যান্সিয়াল ব্যাংক বলবে যে আমাদের কিছু নিজস্ব প্রোডাক্ট মিক্স আছে যেখানে তুমি কিনতে পারো, যেটা হয়তো আপনার সেম মিউচুয়াল ফান্ডে যে আমরা দেখিয়েছি হয়তো এইগুলির কম্বিনেশন হতে পারে, এই কথার কম্বিনেশন হতে পারে, কিন্তু ওদের নিজস্ব প্রোডাক্ট হয়তো, যেমন টিডি ব্যাংকের মতো ওরা বলবে যে আমার নিউমি ফাইন্যান্সিয়াল একটা ইন্ডেক্স ফান্ড আছে, তুমি এটা কিছু আছে, কিছু টাকা এই আমরা পাশাপাশি সে গুগলের স্টক আছে সেটা আছে, আর গভর্নমেন্ট বন্ড আছে, এই 3-4টা মিলে হয়তো আমি একটা ফান্ড করলাম, তুমি এখানে এই ফান্ডটা তুমি কিনতে পারো, যেটা রিটার্ন আছে হয়তো ইয়ারলি 8%, 5%। তো আমি ওখানে গেলাম, তো বললাম যে ঠিক আছে এটা ভালো, আমি 5% আমার জন্য এনাফ, লেস মোটামুটি রিস্কি আমার হিসেবে, অনেকগুলির মধ্যে যেটা বলেছি এটা লেস রিস্কি, যেটা 5% আমি এটা চুজ করলাম। আচ্ছা, তো আমরা গ্র্যাজুয়ালি যাচ্ছি যেখানে রিটার্নও বেশি হবে এবং রিস্কটাও আস্তে আস্তে বাড়বে, কোরিলেটেড। তো এখন যাই সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন স্টকস। তো ইনভেস্টমেন্ট যদি স্টকসে ইনভেস্ট করার জন্য আমাদের অবশ্যই ব্রোকারেজ অ্যাকাউন্ট লাগবে, যেটা আমি উল্লেখ করেছি। তো স্টক সাধারণত আমরা ক্যানেডিয়ান যারা, তারা তো দু জায়গায় আমাদের জন্য 2 জায়গায় অ্যাক্সেস আছে, বা আমরা 2 জায়গায় সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকি। তো এর মধ্যে একটা হচ্ছে যে ইউএস স্টক এবং একটা হচ্ছে কেনেডা হিসেবে কেনেডিয়ান আমরা। তো অবভিয়াসলি আমরা দুটোতে ইনভেস্ট করতে পারবো, এবং দুটোতে ইনভেস্ট করতে হলে আমাদেরকে ইউএস ব্রোকারেজ অ্যাকাউন্ট এবং ক্যানাডিয়ান ব্রোকারেজ অ্যাকাউন্ট দুটোই লাগবে আর কি। তো এই দুটা আমরা অবশ্যই খুলবো, এবং দুটার বেনিফিট কী সেটা কোনো আরও হয়তো পরবর্তী যখন আরও এই বিশাল ভিডিওতে আরও ভেঙে ছোটো করে যখন ব্যাখ্যা করবো আরও, তখন হয়তো যাবো। তো ইউএসএ দিয়ে আমরা ইউএস ফান্ডের কিনতে পারছি, ক্যানাডিয়ান স্টক কিনতে পারছি, এবং আমরা টাকা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে পারবো। তো এখন এই স্টকে গেলে আমার কী ধরনের জিনিস আমি কিনতে পারতেছি, রাইট? 1 নাম্বার দাঁড়াচ্ছে আমার স্টকস। এখানে আমি ব্যাংক অফ আমেরিকা লিখেছি, অ্যাপেল লিখেছি, এখন আমি যদি ফেসবুকও আছে এর মধ্যে, তারপরে আর কি আছে, তারপরে গুগল যদি দেই, তারপরে অ্যামাজন সবার আগে যদি দেই, অ্যামাজন আছে, রাইট? তো এটা হলো এগুলিতে আমি যদি স্টকগুলি কিনি, তাহলে যে মার্কেট প্রাইস সেই মার্কেট প্রাইস আমাকে কিনতে হবে, এবং আমার উদ্দেশ্য থাকবে যে আমার কেনার একটাই উদ্দেশ্য যে ভবিষ্যতে আজকে যা আছে তার থেকে বৃদ্ধি পাবে, এবং এভাবে আমি যখন একটা সময়ে রিটায়ার করবো তখন তার থেকে আমি ভালো রিটার্ন পাবো। তারা যদি ডিভিডেন্ড পে করে তাহলে সেখান থেকে আমার রিটার্ন আসবে। তো স্টকের সাধারণত
দুইটা পোর্শন অনেক সময় থাকে, হিসেব করে আমি ইনভেস্ট করি। অনেক সময় আমরা ইনভেস্ট করি যে আমরা সেকেন্ডারি মার্কেটে আছে আর কি, যে একটা দাম বাড়বে, আজকে 100 টাকা আছে, 100 টাকা আছে, আজকে 100 টাকা থেকে 500 টাকা, 500 টাকা হবে আর কি, রাইট? সো 100 ঠিক আছে, এটা আমার প্রজেক্ট যে এটা মনে 500 টাকা হবে যখন আমি রিটার্ন করবো বা কিছু, রাইট? সো এটা হলো, তাহলে আমার এখান থেকে আমার এই রিটার্নটা আসবে, এটা আমার প্রত্যাশা। সেকেন্ডটা হচ্ছে যে আমার মার্কেট প্রাইসও বাড়বে সেকেন্ডারি মার্কেটে, হয়তো মার্কেট স্টকের প্রাইসও বাড়বে, কিন্তু সেই সঙ্গে আমাকে ওরা মান্থলি কোয়ার্টারলি ডিভিডেন্ড পে করবে, রাইট? তো আমার এখান থেকে ডিভিডেন্ড থেকে আমার আর্নিং আসছে, পাশাপাশি স্টকটা হয়তো বাড়বে। তো এক্ষেত্রে ব্যাংক এবং কিছু কিছু আরও যারা আছে, যারা ভালো ডিভিডেন্ড কোম্পানি আছে, অয়েল অ্যান্ড গ্যাসে, তারা ভালো ডিভিডেন্ড পে করে থাকে। তো কিন্তু সেই হিসেবে হয়তো তাদের স্টকটা মার্কেটে ওরকমভাবে হয়তো সেইভাবে অ্যাপ্রিসিয়েট করে না, অর্থাৎ সেরকমভাবে হয় না, বৃদ্ধি হয় না। এগেন এটা আর অনেক কিছু আছে, ডিপেন্ড করে কী টাইপের কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি, সেই হিসাবে তার রিটার্ন, গ্রোথ সব কিছু আসবে। তো সেখান থেকে যাই ইটিএফ। ইটিএফে অনেকগুলো আমি এখানে লিখে রেখেছি, ট্রিপল কিউ একটা আছে ফেমাস, 300-এর উপরে আছে, এখানে ভ্যালু ফ্যাং আছে, ARK আছে, আপনি খুবই ফেমাস এখন ARK, আপনি যদি এখন যান ক্যাথি উডের আর্ক ইনভেস্টমেন্টের। তো যে ইটিএফের যেরকম ছিল, এখানে ওরা টেসলাতে ইনভেস্ট করছে এবং আরও কিছু টেকনোলজিক্যাল, এটা এই আর্কের এই ইটিএফটা টেকনোলজি বেসড বা ফোকাসড আর কি। তো এখানে টেসলা আছে এবং আরও কিছু কোম্পানি ইটিএফ আছে। তো আমি ওদের কাছ থেকে আমার যে সুযোগটা, সেই সুযোগটা আমার যে বাজেট, সেই হিসেবে আমি ওদেরকে কিনতে পারবো। ইটিএফটা যদি আপনি কম থেকে শুরু করতে চান, তাহলে আপনি জন্য খুবই ভালো। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা অ্যামাজনের স্টক কিনতে চাই, তাহলে আমাকে $3,000 গুনতে হবে, রাইট? $3,000। আমার কাছে $3,000 আমার কাছে নেই, ধরো আমি কী করবো? তো এই জন্য হলো ইটিএফগুলি খুবই ভালো, যে আমি ইন এ সেন্স যে আপনি একটা পোর্শন ওন করতে পারতেছেন সেই স্টকে, হয়তো ফুল না। তো আরকে ইনভেস্ট করলে আমি এখানে হয়তো অ্যামাজন আছে, টেসলা আছে, ওদের একটা করে অংশ আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এই প্রতিটা কোম্পানি যত ভালো করবে সেই হিসেবে স্টকটা পাবে। আর সেকেন্ড বেনিফিটটা হচ্ছে যে যদি পোর্টফোলিওটা যদি ইটিএফটা ভালো করে ম্যানেজ হয়, তাহলে সেকেন্ডারি মার্কেটে সেটার ডিমান্ডও বাড়বে। তো আমরা দুদিক থেকে লাভবান হতে পারি। ফার্স্ট, যদি স্টকটা অ্যাপ্রিসিয়েটেড হয় মার্কেটে, যে স্টকগুলি এই ইটিএফের আন্ডারে আছে। সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে যদি ইটিএফটা ফান্ড ম্যানেজ করে, তাহলে ভালোভাবে করে। তো এগেন, মিউচুয়াল ফান্ডের মতো ইটিএফেও কিছু ম্যানেজমেন্ট ফি থাকে, তবে ইটিএফে সাধারণত খুবই কম থাকে। এবং সুবিধা হচ্ছে আমি যে কোনো সহজে মার্কেটে সেল করে দিতে পারবো। হ্যাঁ, সো ইন্ডেক্সের কথা বললাম, S&P 500, নাসদাক, এটা কিছু আগেও এটা সম্পর্কে বলেছি। তো এই কিছু এই ডাইরেক্ট S&P-তে আমরা ইনভেস্ট করতে পারি, বা 500, বা ভেরি এক্সপেন্সিভ। বা এই সঙ্গে আবার কিছু আরও ইন্ডেক্স ফান্ড আছে, যারা হয়তো এই S&P-কে মিমিক করতে, আমরা ওগুলোতে ইনভেস্ট করতে পারি। এবং ওইভাবে তো S&P 500 যদি সেগুলি 2% বাড়ে, তাহলে আমার ওই ইন্ডেক্স ফান্ডগুলো 2% বাড়বে। তো এটা একটা ভালো এবং সিকিউর মোটামুটি বলা যায়। তো S&P ইন্ডেক্স ফান্ডগুলোতে সাধারণত যারা রিটায়ারমেন্টের কথা চিন্তা করে, একটু লেস রিস্কি বা দিকে যেতে চায় এবং রিটায়ারমেন্টের জন্য, তারা অনেকে ইন্ডেক্স ফান্ডগুলোতে ইনভেস্ট করে থাকে আর কি। এবার একটু কমপ্লিকেশনের দিকে যাব, যেটা বললাম অ্যাগেন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। তো 4 নম্বরটা হচ্ছে যে খুবই একটু কমপ্লিকেটেড জিনিস, বাট আমি খুবই সহজে ছুঁয়ে যাব, যেটা করলে আপনি ইজিলি লাভবান হওয়ার আরও সুযোগ আছে, কিন্তু ব্যাপারটা সবচেয়ে রিস্কি। সেটা হলো অপশন ট্রেড, রাইট? অপশন ট্রেড। তো অপশন ট্রেডে দুটা জিনিস আছে। তার আগে বলি, আচ্ছা, অপশন ট্রেডটা হচ্ছে যে আমি অপশনস হিসাব করছি, যে আচ্ছা, একটা জিনিসের
একটা স্টকের অপশনস হিসেবে আর কি, যে ভালো হবে না খারাপের দিকে যাবে, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, যদি সহজ করে বলি। তো সেই হিসেবে এই অপশনগুলো যখন চিন্তা করি তখন আমার দুটো অপশনেই আসে, মানে দুটো জিনিস আছে, একটা হলো কল আর একটা হলো পুট, রাইট? তো এখানে যদি আপনি আপনারা যদি খেয়াল করেন, তা এখানে আমি দিচ্ছি যে টেসলা হিসেবে আমি দেখছি যে টেসলা অপশনস আছে। আচ্ছা, টেসলা অপশনস, তো আমি এখানে কল জিনিসটা হচ্ছে যে আমি চিন্তা করছি যে টেসলা স্টক অ্যাপ্রিসিয়েট হবে, অর্থাৎ বাড়বে, যে 900 টাকা হবে জুলাইয়ের 31, 2021-এর মধ্যে। তো আমি যখন এটা চিন্তা মানে এইভাবে যখন আমরা সব কিছু রিসার্চ থেকে শুরু করে ডিজিলেন্স করার পরে যে আমি যাচ্ছি এটা হবে, তো আমি তখন একটা অপশনটা সেটা ক্রয় করব, তাই তাকে কল অপশন বলে। তাকে একটা অপশনে এখন ডিপেন্ড করে এটার এখন কত দাম, কবে ম্যাচিউর, কবে স্ট্রাইকিং প্রাইস কত, কবে স্ট্রাইকিং ডেট হবে, ম্যাচুরিটি ডেট কবে বা যেটাই বলেন, তো ওটা কবে হবে সেটার উপরে ডিপেন্ড করে। আমি এক্সাম্পল হিসাবে দিই যে একটা $1 করে যদি হয়, তো একটা স্টক কিনতে হলে সাথে একটা লট আসে আর কি, বলে ওরা লট 100টা, একটা লটে 100টা স্টক থাকে, 100টা অপশন থাকে। তো $1 করে যদি হয় তাহলে 100টা কিনতে আমাকে খরচ করতে হচ্ছে 100, রাইট? তো এটা যদি রিস্কি, এই জন্য বলছি যে ধরুন জুলাই 31 তারিখের মধ্যে যদি টেসলা 900 টাকা পৌঁছালো না, 700 টাকা রয়ে গেল, তাহলে আমি এই পুরো 100 টাকাটাই লস করব। কিন্তু এর আগে আমি যে সেল করে তারপরে লসে সেল হবে। আর যদি এটা এর চেয়েও বেশি বৃদ্ধি পায়, 900 টাকার উপরে চলে যায়, সেই হিসাবে আমার প্রফিট আসবে, রাইট? এবং যাচ্ছি পুতে। তো পুত জিনিসটা হলো খুবই একই জিনিস, যেটা আমি চিন্তা করছি যে মার্কেটটা এখন ইকোনমি এখন ভালো নয়, এই প্যান্ডেমিকের থেকে শুরু করে অন্য যে কোনো কারণে, এবং এই মার্কেটগুলি আরও নিচের দিকে যাবে। এবং পাশাপাশি হয়তো আমি আরও চিন্তা করছি, আচ্ছা টেসলা হয়তো ডেলিভারি আরও দিতে পারবে না, বা ওরা মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ড নেই, যেতেই হোক চিন্তা করলাম, রিসার্চ করলাম, সব কিছু করে যাচ্ছে না, ওরা জুলাই 31 তারিখের মধ্যে ওরা 500 টাকায় নেমে আসবে ওদের স্টক প্রাইস। তো সেই হিসাবে আমি একটা অপশন কিনলাম, যেটাকে আমরা পুট অপশন বললাম, অনেকে বলে শর্ট বলে এটাকে, তো শর্ট করলাম আর কি, মানে অর্থাৎ কারণ এখন প্রাইস 700 আছে, আমি চিন্তা করলাম 500 টাকা, রাইট? তো শর্ট করলাম, সেম একই, $1 করে যদি হয় তাহলে এটা যদি আমি $1 করে যদি হয় তাহলে আমরা 100টা কিনতে হবে, 100টা কিনলে আমার 100 টাকা খরচ করতে হবে, রাইট? সো এইভাবে ইনভেস্ট করে আমার প্রয়োজন অনুযায়ী ইনভেস্ট করে আমরা যেতে পারি আর কি, আমাদের এবং রিটায়ারমেন্টের আমাদের যে গোল আছে সেই হিসাবে আমরা অর্জন করতে পারি, এবং সময় টু সময় আমরা সেটা এক একটা কম্বিনেশন করতে পারি, চেঞ্জ করতে পারি। যদি আমরা স্টকে হয়ে থাকে, যে স্টকে হয়তো স্টক লং টার্ম কিছু আছে, লং টার্ম করলাম, কিছু মিড টার্ম করলাম, কিছু শর্ট টার্ম করলাম, এবং বা সেল করে আবার আরেকটা কিনলাম। তো এই ছিল আমার আর ইনভেস্টমেন্ট নিয়ে বলা। আই হোপ ইউ লাইক ইট, জানাবেন। আমি মোটামুটি কভার করার চেষ্টা করেছি। প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আরও দ্রুত আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তার আগ পর্যন্ত ভালো থাকুন।